রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস গোরা, পর্ব ৬৪। মাঝখানে নিজের একটুখানি আত্মবিস্মৃতি ঘটিয়াছিল, এই কথা স্মরণ করিয়া গোরা পূর্বের চেয়ে আরও বেশি কড়া হইয়া উঠিল। সে যে সমাজকে ভুলিয়া প্রবল একটা মোহে অভিভূত হইয়াছিল, নিয়ম পালনের শৈথিল্যকেই সে তাহার কারণ বলিয়া স্থির করিয়াছিল। সকালবেলায় সন্ধ্যাহ্নিক সারিয়া গোরা ঘরের মধ্যে আসিতেই দেখিল পরেশবাবু বসিয়া আছেন। তাহার বুকের ভিতরে যেন একটা বিদ্যুৎ খেলিয়া গেল। পরেশের সঙ্গে কোনো এক সূত্রে তাহার জীবনের যে একটা নিগূঢ় আত্মীয়তার যোগ আছে, তাহা গোরার শিরা স্নায়ুগুলা পর্যন্ত না মানিয়া থাকিতে পারিল না। গোরা পরেশকে প্রণাম করিয়া বসিল। পরেশ কহিলেন, বিনয়ের বিবাহের কথা তুমি অবশ্য শুনেছ? গোরা কহিল, হ্যাঁ। পরেশ কহিলেন, সে ব্রাহ্মমতে বিবাহ করতে প্রস্তুত নয়। গোরা কহিল, তাহলে তার এ বিবাহ করাই উচিত নয়। পরেশ একটু হাসিলেন। এ কথা লইয়া কোনো তর্কে প্রবৃত্ত হইলেন না। তিনি কহিলেন, আমাদের সমাজে এ বিবাহে কেউ যোগ দেবে না। বিনয়ের আত্মীয়রাও কেউ আসবেন না শুনছি। আমার কন্যার দিকে একমাত্র কেবল আমি আছি। বিনয়ের দিকে বোধহয় তুমি ছাড়া আর কেউ নেই। এই জন্য এ সম্বন্ধে তোমার সঙ্গে পরামর্শ করতে এসেছি। গোরা মাথা নাড়িয়ে কহিল, এ সম্বন্ধে আমার সঙ্গে পরামর্শ কি করে হবে? আমি তো এর মধ্যেই নেই। পরেশ বিস্মিত হইয়া গোরার মুখের দিকে ক্ষণকাল দৃষ্টি রাখিয়া কহিলেন, তুমি নেই? পরেশের এই বিস্ময়ে গোরা মুহূর্তকালের জন্য একটা সংকোচ অনুভব করিল বলিয়াই পরক্ষণে দ্বিগুণ দৃঢ়তার সহিত কহিল, আমি এর মধ্যে কেমন করে থাকব? পরেশবাবু কহিলেন, আমি জানি তুমি তার বন্ধু। বন্ধুর প্রয়োজন এখনই কি সবচেয়ে বেশি নয়? গোরা কহিল, আমি তার বন্ধু, কিন্তু সেইটাই তো সংসারে আমার একমাত্র বন্ধন এবং সকলের চেয়ে বড় বন্ধন নয়। পরেশবাবু জিজ্ঞাসা করিলেন, গৌর, তুমি কি মনে করো বিনয়ের আচরণে কোনো অন্যায় অধর্ম প্রকাশ পাচ্ছে? গোরা কহিল, ধর্মের দুটো দিক আছে, যে একটা নিত্য দিক আর একটা লৌকিক দিক। ধর্ম যেখানে সমাজের নিয়মে প্রকাশ পাচ্ছেন, সেখানেও তাকে অবহেলা করতে পারা যায় না। তা করলে সংসার ছাড়খাড় হয়ে যায়। পরেশবাবু কহিলেন, নিয়ম তো অসংখ্য আছে, কিন্তু সকল নিয়মেই যে ধর্ম প্রকাশ পাচ্ছেন, এটা কি নিশ্চিত ধরে নিতে হবে? পরেশবাবু গোরার এমন একটা জায়গায় ঘা দিলেন, যেখানে তাহার মনে আপনিই একটা মন্থন চলিতেছিল, এবং সেই মন্থন হইতে সে একটি সিদ্ধান্তও লাভ করিয়াছিল। এই জন্যই তাহার অন্তরে সঞ্চিত বাক্যের বেগে পরেশবাবুর কাছেও তাহার কোনো কুণ্ঠা রহিল না। তাহার মোট কথাটা এই যে, নিয়মের দ্বারা আমরা নিজেকে যদি সমাজের সম্পূর্ণ বাধ্য না করি, তবে সমাজের ভিতরকার গভীরতম উদ্দেশ্যকে বাধা দিই। কারণ সেই উদ্দেশ্য নিগূঢ়, তাহাকে স্পষ্ট করিয়া দেখিবার সাধ্য প্রত্যেক লোকের নাই। এই জন্য বিচার না করিয়াও সমাজকে মানিয়া যাইবার শক্তি আমাদের থাকা চাই। পরেশবাবু স্থির হইয়া শেষ পর্যন্ত গোরার সমস্ত কথাই শুনিলেন। সে যখন থামিয়া গিয়া নিজের প্রগল্ভতায় মনের মধ্যে একটু লজ্জাবোধ করিল, তখন পরেশ কহিলেন, তোমার গোরার কথাটা আমি মানি। এ কথা সত্য যে প্রত্যেক সমাজের মধ্যেই বিধাতার একটি বিশেষ অভিপ্রায় আছে। সেই অভিপ্রায় যে সকলের কাছে সুস্পষ্ট তাও নয়, কিন্তু তাকেই স্পষ্ট করে দেখবার চেষ্টা করাই তো মানুষের কাজ। গাছপালার মতো অচেতনভাবে নিয়ম মেনে যাওয়া তার সার্থকতা নয়। গোরা কহিল, আমার কথাটা এই যে, আগে সমাজকে সব দিক থেকে সম্পূর্ণ মেনে চললে
তবেই সমাজের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে আমাদের চেতনা নির্মল হতে পারে। তার সঙ্গে বিরোধ করলে তাকে যে কেবল বাধা দিই তা নয়, তাকে ভুল বুঝি। পরেশবাবু কহিলেন, বিরোধ ও বাধা ছাড়া সত্যের পরীক্ষা হতেই পারে না। সত্যের পরীক্ষা যে কোনো এক প্রাচীনকালে একদল মনীষীর কাছে একবার হয়ে গিয়ে চিরকালের মতো চুকে বুকে যায় তা নয়। প্রত্যেক কালের লোকের কাছেই বাধার ভিতর দিয়ে, আঘাতের ভিতর দিয়ে সত্যকে নূতন করে আবিষ্কৃত হতে হবে। যাই হোক, এসব কথা নিয়ে আমি তর্ক করতে চাইনি। আমি মানুষের ব্যক্তিগত স্বাধীনতাকে মানি। ব্যক্তির সেই স্বাধীনতার দ্বারা আঘাত করেই আমরা ঠিকমতো জানতে পারি কোনটা নিত্য সত্য আর কোনটা নশ্বর কল্পনা। সেইটে জানা এবং জানবার চেষ্টার উপরেই সমাজের হিত নির্ভর করছে। এই বলিয়া পরেশ উঠিলেন। গোরাও চৌকি ছাড়িয়া উঠিল। পরেশ কহিলেন, আমি ভেবেছিলুম ব্রাহ্ম সমাজের অনুরোধে এই বিবাহ হতে আমাকে হয়তো একটুখানি সরে থাকতে হবে। তুমি বিনয়ের বন্ধু হয়ে সমস্ত কর্ম সুসম্পন্ন করে দেবে। এইখানেই আত্মীয়ের চেয়ে বন্ধুর একটু সুবিধা আছে। সমাজের আঘাত তাকে সইতে হয় না। কিন্তু তুমিও যখন বিনয়কে পরিত্যাগ করাই কর্তব্য মনে করছো, তখন আমার উপরেই সমস্ত ভার পড়ল। এ কাজ আমাকেই একলা নির্বাহ করতে হবে। একলা বলিতে পরেশবাবু যে কতখানি একলা গোরা তখন তাহা জানিত না। বরদা সুন্দরী তাহার বিরুদ্ধে দাঁড়াইয়াছিলেন। বাড়ির মেয়েরা প্রসন্ন ছিল না। হরিমোহিনীর আপত্তি আশঙ্কা করিয়া পরেশ সুচরিতাকে এই বিবাহের পরামর্শে আহ্বান মাত্র করেন নাই। ওদিকে ব্রাহ্ম সমাজের সকলেই তাহার প্রতি খড়গহস্ত হইয়া উঠিয়াছিল এবং বিনয়ের খুড়ার পক্ষ হইতে তিনি যে দুই একখানি পত্র পাইয়াছিলেন তাহাতে তাহাকে কুটিল, কুচক্রী, ছেলে ধরা বলিয়া গালি দেওয়া হইয়াছিল। পরেশ বাহির হইয়া যাইতেই অবিনাশ এবং গোরার দলের আরও দুই একজন ঘরের মধ্যে প্রবেশ করিয়া পরেশবাবুকে লক্ষ্য করিয়া হাস্য পরিহাস করিবার উপক্রম করিল। গোরা বলিয়া উঠিল, যিনি ভক্তির পাত্র তাকে ভক্তি করবার মতো ক্ষমতা যদি না থাকে, অন্তত তাকে উপহাস করবার ক্ষুদ্রতা থেকে নিজেকে রক্ষা করো। গোরাকে আবার তাহার দলের লোকের মাঝখানে তাহার পূর্বাভ্যস্ত কাজের মধ্যে আসিয়া পড়িতে হইল। কিন্তু বিস্বাদ, সমস্তই বিস্বাদ। এ কিছুই নয়। ইহাকে কোনো কাজই বলা চলে না। ইহাতে কোথাও প্রাণ নাই। এমনি করিয়া কেবল লিখিয়া পড়িয়া, কথা কহিয়া, দল বাঁধিয়া যে কোনো কাজ হইতেছে না, বরং বিস্তর অকাজ সঞ্চিত হইতেছে। এ কথা গোরার মনে ইতিপূর্বে কোনো দিন এমন করিয়া আঘাত করে নাই। নূতনলব্ধ শক্তির দ্বারা বিস্ফারিত তাহার জীবন আপনাকে পূর্ণভাবে প্রবাহিত করিবার অত্যন্ত একটি সত্য পথ চাহিতেছে। এ সমস্ত কিছুই তাহার ভালো লাগিতেছে না। এদিকে প্রায়শ্চিত্ত সভার আয়োজন চলিতেছে। এই আয়োজনে গোরা একটু বিশেষ উৎসাহ বোধ করিয়াছে। এই প্রায়শ্চিত্ত কেবল জেলখানার অসুচিতার প্রায়শ্চিত্ত নহে। এই প্রায়শ্চিত্তের দ্বারা সকল দিকেই সম্পূর্ণ নির্মল হইয়া আবার একবার যেন নূতন দেহ লইয়া সে আপনার কর্মক্ষেত্রে নবজন্ম লাভ করিতে চায়। প্রায়শ্চিত্তের বিধান লওয়া হইয়াছে, দিনক্ষণ স্থির হইয়া গেছে। পূর্ব ও পশ্চিমবঙ্গের বিখ্যাত অধ্যাপক পণ্ডিতদিগকে নিমন্ত্রণপত্র দিবার উদ্যোগ চলিতেছে। গোরার দলে ধনী যাহারা ছিল তাহারা টাকাও সংগ্রহ করিয়া তুলিয়াছে। দলের লোকে সকলেই মনে করিতেছে দেশে অনেক দিন পরে একটা কাজের মতো কাজ হইতেছে। অবিনাশ গোপনে আপন সম্প্রদায়ের সকলের সঙ্গে পরামর্শ করিয়াছে। সেই দিন সভায় সমস্ত পণ্ডিতদিগকে দিয়া গোরাকে ধান্য দুর্বা, ফুলচন্দন প্রভৃতি বিবিধ উপচারে হিন্দু ধর্মপ্রদীপ উপাধি দেওয়া হইবে।
এই সম্বন্ধে সংস্কৃত কয়েকটি শ্লোক লিখিয়া তাহার নিম্নে সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতের নাম স্বাক্ষর করাইয়া সোনার জলের কালিতে ছাপাইয়া চন্দন কাষ্ঠের বাক্সের মধ্যে রাখিয়া তাহাকে উপহার দিতে হইবে। সেই সঙ্গে ম্যাক্স মুলারের দ্বারা প্রকাশিত একখণ্ড ঋগ্বেদ গ্রন্থ বহুমূল্য মরক্কো চামড়ায় বাঁধাইয়া সকলের চেয়ে প্রাচীন ও মান্য অধ্যাপকের হাত দিয়া তাহাকে ভারতবর্ষের আশীর্বাদী স্বরূপ দান করা হইবে। ইহাতে আধুনিক ধর্মভ্রষ্টতার দিনে গোড়াই যে সনাতন বেদবিহিত ধর্মের যথার্থ রক্ষাকর্তা, এই ভাবটি অতি সুন্দর রূপে প্রকাশিত হইবে। এইরূপে সেদিনকার কর্মপ্রণালীকে অত্যন্ত হৃদ্য এবং ফলপ্রদ করিয়া তুলিবার জন্য গোরার অগোচরে তাহার দলের লোকের প্রত্যহই মন্ত্রণা চলিতে লাগিল।